চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমি কার্তিকের শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা ভালো আছো সবাই? আমরা গত ক্লাসগুলায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায়ের বিভিন্ন শিক্ষণ ফলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ওইখানে রৈখিক গতিটার বিষয় ছিল। একটা ফ্যান যখন ঘুরছে তার বিষয়টা আমরা চিন্তা করি, গাড়ির চাকা যখন ঘুরছে তার বিষয়টা যদি চিন্তা করি, তাহলে সরল পথে চলার সাথে এটার একটু পার্থক্য আছে। তোমরা কি বুঝতে পারছো যে আজকে আসলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। কারণ চাকার গতি, ফ্যানের গতি, এটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে আজকে আমরা ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করব। শিক্ষণ ফল হচ্ছে 6, বৃত্তাকার গতি, সার্কুলার মোশন। আমরা কথা বলব। বৃত্তাকার গতি কি? কোন বস্তু যদি নির্দিষ্ট দূরত্বে, একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে সবসময় আবর্তিত হয়, তার গতিটাকে কিন্তু আমরা বৃত্তাকার গতি বলি। এবং সুষম বৃত্তাকার গতি সমান সময়ে সমান যদি দূরত্বটা কৌণিক দূরত্ব অতিক্রম করে, তাকেই বলবো আমরা সুষম কৌণিক গতি। তাহলে এখানে কিছু বিষয় আমাদের মৌলিক বিষয় আলোচনা করতে হয়। কৌণিক সরণ, আমরা রৈখিক সরণের কথা বলেছি। কৌণিক সরণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। হয় বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এখানে চাপ যদি চাপের দৈর্ঘ্য যদি এস হয়, উৎপন্ন কোণ থিটা হলে আমরা জানি কৌণিক সরণ কোণ সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। চাপের দৈর্ঘ্য হচ্ছে এস, ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ এস সমান হচ্ছে থিটার, অর্থাৎ চাপ সমান কৌণিক সরণ ইনটু ব্যাসার্ধ। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে থিটা সমান চাপ বাই ব্যাসার্ধ। চাপের মাত্রা এল, এর মাত্রা এল, তাহলে চাপের কোনো মাত্রা নেই, কিন্তু চাপের কি একক আছে? দেখো তোমরা, কারণ ব্যাসার্ধের একক আছে। চাপের, তাহলে কোণের এককটা কিভাবে হবে আমরা দেখব। কোণের একক হবে রেডিয়ান, এবং রেডিয়ানের সংজ্ঞা তোমরা পড়েছ। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে বলে রেডিয়ান। তাহলে এক রেডিয়ান, তাহলে কোণের সাথে আমরা রেডিয়ানের একটা সম্পর্ক করে ফেলব। তাহলে একবার যখন ঘুরবে, একবার ঘূর্ণন মানে 1 রেভলিউশন, একবার ঘুরলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? 360 ডিগ্রি, বা আমরা বলবো 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি হচ্ছে 2 পাই রেডিয়ান, অর্থাৎ 360 ডিগ্রি হচ্ছে 2 পাই রেডিয়ান। এখান থেকে আমরা বলবো 1 রেডিয়ান 360 ডিগ্রি বাই 2 পাই, এর মান হয়ে যাবে 57.3 ডিগ্রি। অবজেক্টিভের জন্য আমাদের মনে রাখতে হবে 1 রেডিয়ান হচ্ছে 57.3 ডিগ্রি। একইভাবে 1 ডিগ্রি কি হবে? 2 পাই বাই 360, বা পাই বাই 180। এইটাও আমাদের মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য। তাহলে কৌণিক সরণ, যাকে বলছি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তার একক হচ্ছে রেডিয়ান, এবং রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্কটা আমরা করেছি। তারপরই হবে কৌণিক
কৌণিক বেগ একে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করব। ওমেগা সমান হবে থিটা বাই টি। আমরা দেখেছি রেডিয়ান পার সেকেন্ড, এর একক হবে রেডিয়ান পার সেকেন্ড। কোণের মাত্রা নেই কিন্তু সময়ের মাত্রা আছে, যার জন্য এর মাত্রা হচ্ছে টি ইনভার্স 1। কৌণিক বেগের মাত্রা হবে টি ইনভার্স 1 এবং একক সময়ে যতটা কৌণিক সরণ হয় তাকেই কিন্তু আমরা কৌণিক বেগ বলি। একে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করব। তাহলে তার এককটা আমরা বলে ফেলতে পারি কিন্তু রেভলিউশন পার সেকেন্ড অথবা রেভলিউশন পার মিনিট। এবং রেভলিউশন মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, মিনিট যদি বলি আমরা 60 সেকেন্ড, তাহলে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ 1 রেভলিউশন পার মিনিট, 1 রেভলিউশন পার মিনিট সমান আমরা বলতে পারবো পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। একইভাবে আমরা এটাকে বলছি আমরা রেভলিউশন পার মিনিট, এটাকে বলছি আমরা রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড, এটাকে বলছি আমরা রেভলিউশন পার মিনিট, আরপিএম, আরপিএস ও বলতে পারি, রেভলিউশন পার আওয়ার। এই পুরো বিষয়টা কিন্তু হচ্ছে কৌণিক বেগের একক। তাহলে ওমেগা সমান আমরা বলেছি থিটা বাই টি। এটাকে আমরা কিন্তু লিখে ফেলতে পারি টি যদি একবার ঘুরে আসার সময় হয় তখন কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু হবে 2 পাই বাই টি। আবার আমরা জানি 1 বাই টি হচ্ছে এফ, এটাকে বলতে পারি আমরা 2 পাই এফ। আবার ঠিক একইভাবে আমরা বলতে পারি 2 পাই এন বাই টি, যেখানে টি সময় এন বার ঘটছে। তাহলে ওমেগা সমান হবে থিটা বাই টি বা 2 পাই বাই টি বা 2 পাই এফ ইজ ইকুয়াল টু 2 পাই এন বাই টি। এটা কৌণিক দ্রুতি বা কৌণিক বেগ নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ সূত্র, আমাদের মনে রাখতে হবে এটা। তারপরে হচ্ছে কৌণিক ত্বরণ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, একে আমরা আলফা দিয়ে প্রকাশ করব। এটা হবে ওমেগা বাই টি এবং এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এটার একক সেকেন্ড, একক হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তোমরা কি বলতে পারো কৌণিক ত্বরণের মাত্রা কি হবে? খুব সহজভাবে বলতে পারি আমরা। দেখো ওমেগার মাত্রা হচ্ছে টি ইনভার্স 1, এটার মাত্রা টি, আলটিমেটলি এটা হচ্ছে টি ইনভার্স 2। তাহলে কৌণিক ত্বরণের মাত্রা হবে টি ইনভার্স 2। পাশাপাশি তোমরা ভাবো রৈখিক ত্বরণের মাত্রা কিন্তু হচ্ছে এল টি ইনভার্স 2। এটুকু পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা রৈখিক দ্রুতি এবং কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক করতে চাই। রৈখিক দ্রুতি এবং কৌণিক দ্রুতির মধ্যে আমরা সম্পর্ক করতে চাই। ধরো একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, সেই ক্ষেত্রে আমরা জানি ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি এবং টি যখন টি হয় তখন থিটা হয়ে যায় 2 পাই। কেউ চিন্তা করলো যে আমি বৃত্তাকার পথে ঘুরবো না, আমি সরল পথে ঘুরবো, সেই ক্ষেত্রে ভি সমান হচ্ছে ঠিক একই সরল রৈখিক দূরত্ব, থিটার জায়গায় হয়ে যাবে 2 পাই আর পরিধি সমান দূরত্ব টি। আমরা জানি 2 পাই বাই টি ইনটু আর এবং জানি 2 পাই বাই টি হচ্ছে ওমেগা। আমরা বলতে পারবো ভি ইজ ইকুয়াল টু ওমেগার, অর্থাৎ রৈখিক দ্রুতি সমান কৌণিক দ্রুতি ইনটু ব্যাসার্ধ। এটা আমরা বলে ফেলতে পারি সহজভাবেই। আমরা দেখেছিলাম এস ইজ ইকুয়াল টু থিটার, এখন দেখলাম ভি ইজ ইকুয়াল টু ওমেগার। এবং এটাকে যদি আমরা একটু ব্যবকলন করি ডিডিটি অফ ভি, তাহলে ডিডিটি অফ আমরা ওমেগার পাবো ক্যালকুলাসের প্রয়োগে, এবং প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ সমান বিধায় এটাকে আমরা বের করে নিতে পারি পরিবর্তনের বিরুদ্ধে। আমরা জানি বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ, বা এটা হচ্ছে এ রৈখিক ত্বরণ আর এটা হচ্ছে কৌণিক ত্বরণ। অর্থাৎ আমরা বলতে পারবো এ সমান আলফা, অর্থাৎ এ সমান আলফা।
তাহলে রৈখিক গতির সাথে কৌণিক গতির সম্পর্কটা আমরা ব্যাসার্ধ দিয়ে পাচ্ছি। দেখো প্রতিটা ক্ষেত্রেই ব্যাসার্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে যদি আমি রৈখিক গতিটার বিষয়গুলো জানি, ব্যাসার্ধ সম্পর্ক চলে আসলে কিন্তু তার পাশাপাশি রাশিটা আমরা পেয়ে যাব। এই সমীকরণগুলো আমাদের গাণিতিক বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইবার যদি আমরা চাই যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, এটাই বা কেমন হবে? ধরো একটা বস্তু প্রাইম বিন্দুকে কেন্দ্র করে ও প্রাইম বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরছে। এটা হচ্ছে জেড অক্ষ, কেন্দ্র করে ঘুরছে এবং মূলবিন্দু সাপেক্ষে ঘূর্ণনশীল এই কণার অবস্থান ভেক্টর হচ্ছে আর, এটা ও বিন্দু। এটা যদি থিটা হয়, যে পথে ঘুরে তার ব্যাসার্ধ হচ্ছে আর সাইন থিটা। ধরো এটা যদি আমরা চিন্তা করি, জেড অক্ষ এটা, তাহলে এটা যদি আমরা ভাবি কিভাবে ঘুরছে, এটা ধরো ও প্রাইম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ চিন্তা করে এটা জেড অক্ষ। তাহলে এক্স ও ওয়াই ও এক্স প্রাইম ও ওয়াই তলে এটা ঘুরছে জেড অক্ষকে কেন্দ্র করে। এর রৈখিক বেগ ভি বৃত্তাকার পথে স্পর্শক বরাবর কাজ করবে, কৌণিক বেগ ওমেগা সবসময় বৃত্তাকার পথে লম্ব বরাবর কাজ করবে। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে রৈখিক বেগ ভি, রৈখিক ত্বরণ আলফা এ বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করবে, কৌণিক বেগ ওমেগা, কৌণিক ত্বরণ আলফা সবসময় বৃত্তাকার পথের অভিলম্ব বরাবর কাজ করবে। এখান থেকে আমরা খুব সহজভাবেই দেখব ভি সমান যেহেতু ওমেগা আর, এখানে বলবো ওমেগা আর সাইন থিটা। যদি আমরা ভেক্টোরিয়াল নোটেশনে লিখি, এর মানটা ওমেগা ক্রস আর হতে পারে, আবার আর ক্রস ওমেগা হতে পারে। এখন ডানহাতি নিয়মের বিধান থেকে আমরা দেখব ভি কখনই আর ক্রস ওমেগা নয়, সুতরাং আমরা বলবো ভি সমান হচ্ছে ওমেগা ক্রস আর। অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। আমরা এই চ্যাপ্টারের প্রায় শেষ জায়গাটায় চলে আসছি। আরেকটা ত্বরণ আমরা পাবো, সেই ত্বরণটাকে বলবো আমরা কেন্দ্রমুখী ত্বরণ বা ব্যাসার্ধমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ বা ব্যাসার্ধমুখী ত্বরণ। বা ব্যাসার্ধমুখী ত্বরণ। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এটা কেমন? কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন বৃত্তের কেন্দ্র বরাবর একটা ত্বরণ কাজ করে বস্তুটাকে বৃত্তাকার পথে গতিশীল করায়। এই ত্বরণটাকে বলবো আমরা কেন্দ্রমুখী বা ব্যাসার্ধমুখী ত্বরণ। আমরা আরো লক্ষ্য করব, সমুদ্রতীরে কোন একটা বস্তু যখন সরল পথে চলে তখন তার কিন্তু ত্বরণ থাকে না। কারণ কি হচ্ছে, বেগের মানটা সবসময় সমান থাকছে, দিকটা একই দিকে, যেহেতু বেগের মানের পরিবর্তন হচ্ছে না, যার জন্য ত্বরণ থাকে না। কিন্তু বৃত্তাকার পথে গতিশীল করার দেখবো যে প্রতি মুহূর্তে তার স্পর্শক বরাবর বেগের মানটা হচ্ছে, তার বেগের মান যদিও সমান, দিকটা প্রতি মুহূর্তে কিন্তু পাল্টাচ্ছে। এখানে বেগের দিক যা, এখানে আরেক রকম, এখানে আরেক রকম, প্রতিটা বিন্দুতে কিন্তু বেগের দিক পাল্টায়। যার জন্য সমুদ্রতীতে বৃত্তাকার পথে যখন বস্তু গতিশীল থাকে তখন কিন্তু তার ত্বরণ থাকে। এটা অনুধাবনের প্রশ্নে প্রায়শই আসতে দেখা যায়। এখন কেন্দ্রমুখী বা ব্যাসার্ধমুখী ত্বরণের রাশিমালা বের করতে গেলে আমরা ধরো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার ব্যাসার্ধ আর, ধরো এই বিন্দু, তার রৈখিক বেগ ভি বৃত্তাকার পথে স্পর্শক বরাবর। আমরা যদি চিন্তা করি ডেল্টা থিটা সময়ে সে এই বি বিন্দুতে পৌঁছেছে, তার বেগ ভিবিও বৃত্তাকার পথে স্পর্শক বরাবর কাজ করবে বি বিন্দু। এবং আমরা বলবো যে ডেল্টা থিটা হচ্ছে এটা, তাহলে কোন সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, ওই হিসাব থেকে আমরা দেখবো ভি কে যদি আমরা এইভাবে চিন্তা করি, ভি এটাকে যদি আমরা
কিউ রেখা দিয়ে প্রকাশ করি, এই ভি পি যেটা, এটা যদি পিয়া রেখা দ্বারা প্রকাশ করি, ব্যাগের পরিবর্তন ডেল ভি কে আমরা কিউ আর রেখা দ্বারা প্রকাশ করতে পারবো, এবং আমরা বলবো ডেল ভি সমান ভিবি মাইনাস ভি, এবং এই কোণটা এটা ডেল্টা থিটা হলে এই কোণটাও কিন্তু ডেল্টা থিটা হবে। যেখান থেকে আমরা দেখব কোণ ডেল্টা থিটা হচ্ছে চাপ কিউ আর ডিভাইডেড বাই ব্যাসার্ধ ভিএ বা ভিবির মান, এবং ভি বা ভিবির মান কিন্তু সবসময় সমান ভি, চাপ কিউ আর কে বললাম আমরা ডেল ভি এর মান, সুতরাং ডেল ভি সমান হবে ভি ইন্টু ডেল্টা থিটা। এবং কেন্দ্রমুখী ত্বরণ একে যদি আমরা আবার এ দিয়ে প্রকাশ করি, এ সমান হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল টি, এবং লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল ভি কে আমরা বলে ফেলতে পারি ভি ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ভিটাকে যদি আমরা বের করে নিয়ে আসি, বলবো আমরা ভি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল থিটা বাই ডেল টি, এটাকে আমরা বলবো ভি ডি থিটা বাই ডিটি, এবং এটাকে বলবো আমরা ওমেগা। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা, এখান থেকে আমরা লিখে ফেলতে পারবো এটা সমান ভি স্কয়ার বাই আর, অথবা এটা সমান হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের মান এই রাশিমালা এ সমান হচ্ছে ভি স্কয়ার বাই আর অথবা ওমেগা স্কয়ার আর। অঙ্ক করার সময় আমাদের এটা খুব কাজে আসবে। এখন যদি আমরা বলি দিক কোন দিকে, দিক ভিতরে কেন্দ্রের দিকে থাকছে, যখন আমরা ভেক্টোরিয়াল নোটেশনে লিখবো খুব সহজভাবে আমরা লিখে ফেলতে পারবো এ সমান মাইনাস ওমেগা স্কয়ার আর অথবা মাইনাস ভি স্কয়ার বাই আর স্কয়ার ইন্টু আর। খুব সহজভাবে আমরা এটা লিখে ফেলতে পারবো। এইটুকু জিনিস আমাদের মনে রাখতে হবে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমরা থিওরিটা বা তত্ত্বটা আমরা আলোচনা করে নিলাম কেন্দ্রমুখী গতির ক্ষেত্রে, বৃত্তাকার গতির ক্ষেত্রে। এই গতির সমীকরণের রূপগুলাই কেমন হবে? আমরা জানি 4টা গতির সমীকরণ আছে। এখন বৃত্তাকার গতির ক্ষেত্রে গতির সমীকরণগুলো কেমন হবে? প্রথমে হচ্ছে থিটা সমান ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি, এস ইজ ইকুয়াল টু ভিটি পরিপূরক। তারপর ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস মাইনাস আলফা টি, ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কয়ার প্লাস মাইনাস 2 আলফা থিটা, এবং থিটা সমান ওমেগা নট টি প্লাস মাইনাস হাফ আলফা টি স্কয়ার। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে যা আমরা গতির সমীকরণ পেয়েছি, কৌণিক গতির ক্ষেত্রে এই পরিপূরক গতির সূত্র কিন্তু আমরা পাবো, এবং এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজভাবে কিন্তু অঙ্ক করে ফেলতে পারি। আমরা চিন্তা করলাম যে একটা বস্তু কোন বস্তু 1.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার আবর্তন করে। তা রৈখিক বেগ কত? তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, আবার ওমেগা সমান হচ্ছে 2 পাই n বাই টি ইনটু আর। এইখানে দেয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 1.5 মিটার, সময় t ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, ঘূর্ণন সংখ্যা n হচ্ছে 120 বার, v is equal to hot রৈখিক বেগ। তাহলে সমীকরণটাতে বসাই 2 পাই n 120 আর 1.5
টি 60, একক আমরা জানি মিটার পার সেকেন্ড, এবং সহজেই ক্যালকুলেশন করে আমরা পাবো 18.84 মিটার পার সেকেন্ড। বলা হলো একটি ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত? ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত? ঘড়ির ঘন্টার কাটা এর পর্যায়কালটি হচ্ছে 12 ঘন্টা। ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে ওমেগা সমান 2π/t বসিয়ে দিলে আমরা ক্যালকুলেশন করে কিন্তু ঘন্টার কাটার কৌণিক বেগ পেতে পারি। এরকম তোমরা অসংখ্য উদাহরণ পাবে। তাহলে আমরা এই চ্যাপ্টারের একদম শেষ 6 নম্বর শিক্ষণফল আজকে আলোচনা করলাম। এর মধ্যে বৃত্তাকার গতি, সুষম বৃত্তাকার গতি এর বিভিন্ন অংশগুলো আমরা আলোচনা করেছি এবং এখানে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ আমরা পেয়েছি। পাশাপাশি আমরা কেন্দ্রমুখী ত্বরণকেও আমরা পেয়েছি। কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালাটাও আমরা নির্ণয় করে দেখিয়েছি। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক এটাও আমরা প্রতিপাদন করেছি। সৃজনশীল প্রশ্নে দেখবে যে এগুলোর উপর কিন্তু অনেক কিছু ভিতর থেকে বুঝে নিয়ে উত্তর দিতে হয়। তোমাদের জন্য SW থাকবে সাজান্তপন বইয়ের 24 থেকে 30, সাজান্তপন বইয়ের 24 থেকে 30 এই অঙ্কগুলো করবে। পাশাপাশি প্রতিটা শিক্ষণফলে কিন্তু আমরা অবজেক্টিভের প্রশ্ন পড়তে বলেছি। তোমরা অবজেক্টিভের প্রশ্নগুলো পড়বে, জ্ঞান অনুধাবনের প্রশ্নগুলা সাথে সাথে পড়ে ফেলবে, কারণ সামনেই তোমাদের কিন্তু মাসিক পরীক্ষা আছে। মাসিক পরীক্ষা এগুলোর উত্তর দিতে হবে তোমাদের, যার জন্য তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে স্বাস্থ্যবিধি মেনে চলে সামাজিক দূরত্ব বজায় রেখে যেন তোমরা সুস্থ থাকতে পারো, কারণ করোনার প্রভাব কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তোমরা একটু সতর্ক থাকবে, নিয়মটা মেনে চলবে, এবং পড়াটাও ভালোভাবে পড়বে। সামনে আমরা আগামী ক্লাসটায় কিন্তু পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10 নম্বর অধ্যায় আদর্শ গ্যাসের গতিতত্ত্ব আমরা পড়াবো। তোমরা একটু পড়ে রেখো আর এটার উপর পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।